আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। একদিকে চারটি এফআইআর, অন্যদিকে কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আবেদন। আর সেই আবেদনই আপাতত মিলল না তৎক্ষণাৎ শুনানির সুযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সুমিত রায়কে ঘিরে ফের তৈরি হয়েছে তীব্র আইনি চাপ। 4টি পৃথক এফআইআর বাতিল এবং সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। তার আইনজীবীর পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল যেন মামলাগুলির দ্রুত ও জরুরি শুনানি করা যায়, কিন্তু কলকাতা হাইকোর্ট সেই জরুরি শুনানির আবেদন আপাতত গ্রহণ করেনি। অবশেষে শালবনির জমি মামলায়, অর্থাৎ সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগে শনিবার ভবানী ভবনে সকাল 10টায় হাজিরা দিতে আসলেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। আপনাদের দেখাবো সেই ছবি। কলকাতা হাইকোর্টে সুমিত রায়ের পক্ষ থেকে যে আইনি আবেদন জমা করা হয়েছিল তার মূল কেন্দ্রে রয়েছে 4টি ভিন্ন এফআইআর, অর্থাৎ একই ব্যক্তিকে কেন্দ্র করে রাজ্যের একাধিক থানায় দায়ের হওয়া একাধিক মামলার বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে তিনি বিচার ব্যবস্থার দরজায় কড়া নেড়েছিলেন। সুমিত রায়ের বর্ষিয়ান আইনজীবীর যুক্তি ছিল, বিষয়টিতে তীব্র আইনি সংকট রয়েছে, তাই আদালতের উচিত জরুরি ভিত্তিতে এর শুনানি করা। কিন্তু হাইকোর্টের একক বেঞ্চ সেই তাৎক্ষণিক শুনানির আবেদন মঞ্জুর করেনি। এখানে একটা সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি পার্থক্য সাধারণ দর্শকদের বুঝে নেওয়া দরকার। আদালতে কোনো মামলা জরুরি শুনানির জন্য গ্রহণ না করা এবং সেই মামলার মূল আবেদন খারিজ হয়ে যাওয়া, এই দুটি বিষয় কিন্তু কখনোই এক নয়। একটি হলো আদালতের দৈনন্দিন সময়সূচি বা অগ্রাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত, আর অন্যটি হলো মামলার মূল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া চূড়ান্ত বিচার বিভাগীয় সিদ্ধান্ত। এই পার্থক্যটি মাথায় রাখা ভীষণ জরুরি। এর সহজ অর্থ হলো সুমিত রায়ের আইনি লড়াই আপাতত শেষ হয়ে যায়নি, বরং জরুরি শুনানির দ্রুত ধাপটি পেরিয়ে মামলাটি এখন সাধারণ ও নিয়মিত শুনানির প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, কে এই সুমিত রায়, আর কেনই বা তাকে ঘিরে এই বিপুল আলোচনা? এই মামলার গুরুত্ব শুধু এফআইআর সংখ্যার জন্য নয়, সুমিত রায়ের রাজনৈতিক পরিচয়ই এই পুরো বিষয়টাকে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে। তিনি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বা ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ফলে তার বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তবে আইনি দৃষ্টিকোণ থেকে এখানেও একটি স্পষ্ট সীমারেখা টানা প্রয়োজন। কোনো শীর্ষ রাজনৈতিক নেতার সহযোগী বা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হলেই সেই মামলার দায় সরাসরি সেই রাজনৈতিক নেতার ওপর চাপিয়ে দেওয়া আইনত একেবারেই ভুল। ভারতীয় দণ্ডবিধিতে প্রতিটি ব্যক্তির আইনি দায় সম্পূর্ণ আলাদাভাবে নির্ধারিত হয়। এই মামলাতেও সেই একই নীতি প্রযোজ্য। সুমিত রায়ের বিরুদ্ধে যে এফআইআরগুলো রয়েছে তার আইনি দায়, অভিযোগের মূল বিষয়বস্তু এবং তদন্তের ফলাফল সবকিছুই একান্তভাবে সুমিত রায় এবং তদন্তকারী সংস্থার উপর নির্ভরশীল। তাহলে প্রশ্ন উঠছে, 4টি এফআইআর নিয়ে কেন এত রাজ্যজোড়া আলোড়ন? সাধারণ মানুষের মনে হতেই পারে এই একটি মামলা আর 4টির মধ্যে পার্থক্য কোথায়? আইনি পরিভাষায়
একটা এফআইআর মানে হলো কোনো নির্দিষ্ট অপরাধের তথ্য পেয়ে পুলিশের আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করা। কিন্তু যখন কোনো এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক থানায় একাধিক এফআইআর জমা পড়ে, তখন সেই ব্যক্তির সামনে আইনি সুরক্ষার চ্যালেঞ্জ বহুগুণ বেড়ে যায়। কারণ প্রতিটি মামলার অভিযোগকারী আলাদা হতে পারেন, ঘটনার সময় ও স্থান আলাদা হতে পারে, এমনকি অভিযোগের ধরনও পৃথক হতে পারে। ফলে 4টি ভিন্ন এফআইআরকে একসঙ্গে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার অর্থ হলো একটা বৃহত্তর আইনি ও সাংবিধানিক প্রশ্ন বিচারপতির সামনে তুলে ধরা। সুমিত রায়ের আইনজীবী ঠিক সেই কারণে আদালতের কাছে দ্রুত সুরক্ষার আর্জি জানিয়েছিলেন। সাধারণত কোনো নাগরিক যখন একই সঙ্গে একাধিক এফআইআরের মুখোমুখি হন, তখন তিনি আদালতের কাছে কয়েকটি মূল বিষয়ে স্বস্তি চান। প্রথমত, এফআইআরের ভেতরে আদৌ কোনো অমিলযোগ্য অপরাধের উপাদান রয়েছে কিনা। দ্বিতীয়ত, পুলিশ রাজনৈতিক বা প্রশাসনিক চাপে ক্ষমতার অপব্যবহার করছে কিনা। আর তৃতীয়ত, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রান করার চেষ্টা হচ্ছে কিনা। জরুরি আইনি সুরক্ষার আবেদন করার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সময়। ফৌজদারি আইনে সময় অত্যন্ত সংবেদনশীল এক উপাদান। কারণ একটা এফআইআর হওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে, তার বাড়িতে তল্লাশি চালাতে পারে, নথিপত্র বাজেয়াপ্ত করতে পারে এবং পরিস্থিতি জটিল হলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের মতো চরম পদক্ষেপও গ্রহণ করতে পারে। ফলে কোনো অভিযুক্ত যদি মনে করেন যে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি ভিত্তিহীন, তবে তিনি আইনি গ্রেপ্তার থেকে বাঁচতে দ্রুত আদালতের ছাতার তলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কলকাতা হাইকোর্ট আপাতত সেই জরুরি আবেদন গ্রহণ না করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরপর কি হবে? তদন্ত কি নিজের গতিতে চলতে থাকবে, নাকি নিয়মিত শুনানির দিনে হাইকোর্ট এই এফআইআরগুলো স্থগিত করার কোনো অন্তর্বর্তী নির্দেশ দেবে? এই সব প্রশ্নের চূড়ান্ত উত্তর লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ শুনানির দিনগুলোতে। তাই আজকের হাইকোর্টের পদক্ষেপকে কোনোভাবেই সুমিত রায়ের আইনি পরাজয় বা বিজয় হিসেবে দেখার সুযোগ নেই। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার। মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4/4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। তো ভাইপোর আত্মসহায়ক সুমিত রায়কে নিয়ে আমরা যে আলোচনায় ছিলাম, ইতিমধ্যেই দীর্ঘ লুকোচুরি ও টানাপোড়েনের অবসান ঘটিয়ে নির্দিষ্ট নির্ধারিত সময়ের কিছুটা আগেই অর্থাৎ শনিবার সকাল 9:54 ভবানী ভবনে এসে পৌঁছে যান সুমিত রায়। কালো রঙের একটা গাড়িতে চেপে সরাসরি রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির দপ্তরে হাজিরা দেন তিনি। যদিও তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি এবং সরাসরি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে গোয়েন্দাদের মুখোমুখি হন।
দীর্ঘদিন ধরে যার খোঁজে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং এসটিএফ হন্যে হয়ে রাজ্য জুড়ে তল্লাশি চালাচ্ছিল, এমনকি যার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাসভবনের দরজা ও তালা পর্যন্ত ভাঙার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছিল। শেষ পর্যন্ত সেই সুমিত রায়কেই ভবানী ভবনের 4 তলায় সিআইডির মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পেরোতে দেখা গেল। শালবনী থানা এলাকায় বেআইনিভাবে সরকারি জমি দখল করে বিক্রির যে অভিযোগ উঠেছিল, সেই মামলাতেই মূলত তদন্ত জোরদার করেছে সিআইডি। ইতিপূর্বে এই একই মামলায় মেদিনীপুরের সাবেক বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হন এবং তার সঙ্গে সুমিত রায়ের বিপুল টাকার অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট কিছু সূত্র পুলিশের হাতে আসে বলেই গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে। এই শালবনী মামলার পরিপ্রেক্ষিতেই সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের বলে তিনি মামলার পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেপ্তারির হাত থেকে অন্তর্বর্তী আইনি ছাতা পেলেও আদালতের পরিষ্কার নির্দেশ ছিল যে সিআইডির জিজ্ঞাসাবাদের জন্য তাকে নির্দিষ্ট সময়সূচি মেনে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে নির্ধারিত দিনে ভবানী ভবনে হাজির থাকতেই হবে। সুমিত রায়কে ঘিরে তৈরি হওয়া এই আইনি বিতর্ক কিন্তু কেবল এই 4টি নতুন এফআইআর বা শালবনীর ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। এই ঘটনার পেছনের প্রেক্ষাপট আরও পুরনো। এর আগেও তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল। সেই পুরনো জমি মামলায় গ্রেপ্তারির চরম আশঙ্কা তৈরি হওয়ায় সুমিত রায়কে আদালতের দরজায় দীর্ঘ আইনি লড়াই লড়তেও হয়েছিল। জেলা আদালত থেকে গড়িয়ে সেই মামলা শেষ পর্যন্ত পৌঁছয় দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে। তাহলে অবশেষে সুমিত রায়ের দেখা পাওয়া গেল, কিন্তু এতদিন কোথায় লুকিয়েছিলেন তিনি? এই নিয়ে রীতিমতো সন্দেহ হয়ে গেছিল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি, শুনুন। অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে। যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বলল যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস? টুলু মণ্ডলের বিরুদ্ধে সেই এগরার ঠিকাদার কেন বেশি লাফালাফি করছে, সেই ধমকটাও কিন্তু সুমিত রায়ের থ্রুতেই গেছিল। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত। সাম্প্রতিক আইনি নথি ও রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট সেই জমি সংক্রান্ত পুরনো মামলাটিতে সুমিত রায়ের গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বা সুরক্ষা প্রদান করেছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গ্রেপ্তার না করা হলেও সুমিত রায়কে রাজ্য পুলিশের তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে। এখানে মনে রাখা ভালো, সুপ্রিম কোর্টের সেই সুরক্ষা ছিল একটি সম্পূর্ণ পৃথক জমি মামলার ক্ষেত্রে। তাই 4টি নতুন এফআইআর এর সঙ্গে সেই পুরনো সুপ্রিম কোর্টের নির্দেশকে গুলিয়ে ফেললে চলবে না। আইনত প্রতিটি মামলার অস্তিত্ব সম্পূর্ণ স্বাধীন। রাজনীতিতে নেতার সঙ্গে তার প্রধান সহযোগীদের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। যে কোনো বড় রাজনৈতিক নেতার সময়সূচি নির্ধারণ, দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, নির্বাচনী কৌশল প্রস্তুত করা এবং প্রশাসনিক সমন্বয় রাখার পেছনে সহযোগীদের বড় ভূমিকা থাকে। ফলে এই ধরনের সহযোগীদের ওপর কোনো আইনি আঘাত এলে তা সাময়িকভাবে হলেও মূল নেতার রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা প্রভাব ফেলে। তবে বারবার একটা কথা মনে রাখা দরকার, রাজনৈতিক চাপানুতর যাই থাক না কেন, আদালতের বিচারে রাজনৈতিক বক্তব্য কোনো প্রাধান্য পায় না।
সেখানে প্রাধান্য পায় কেবল সুনির্দিষ্ট প্রমাণ ও সরকারি নথিপত্র। সাধারণ দর্শকদের সুবিধার জন্য আমরা যদি পুরো বিষয়টিকে সহজভাবে বিচার করি, তবে আদালতের কার্যপ্রণালী বুঝতে সুবিধা হবে। আমাদের মনে রাখা দরকার, যে কোনো অপরাধের অভিযোগে আইনি প্রক্রিয়া একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় এগোয়। প্রথম ধাপে আসে এফআইআর বা প্রাথমিক তথ্য সংগ্রহ। দ্বিতীয় ধাপে শুরু হয় পুলিশের নিরপেক্ষ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ। তৃতীয় ধাপে পুলিশ সংগ্রহ করে সমস্ত নথিপত্র ও প্রমাণ। চতুর্থ ধাপে তদন্ত শেষে আদালতে চার্জশিট বা চূড়ান্ত রিপোর্ট জমা পড়ে এবং পঞ্চম ও শেষ ধাপে বিচারক সমস্ত তথ্য মেপে দেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন। অর্থাৎ কোনো ব্যক্তি এই দীর্ঘ প্রক্রিয়ার প্রাথমিক ধাপে থাকা মানেই তিনি অপরাধী নন। ভারতীয় বিচার ব্যবস্থার মূল ভিত্তি হলো যতক্ষণ না অপরাধ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কোনো অভিযুক্ত ব্যক্তি আইনত নির্দোষ। এখন প্রশ্ন হলো, আগামী দিনগুলোতে সুমিত রায়ের সামনে ঠিক কি কি আইনি বিকল্প খোলা থাকছে? আইন বিশেষজ্ঞদের মতে তার সামনে প্রথমত পথ রয়েছে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে 4টি এফআইআর বাতিলের দাবিতে জোরদার যুক্তি উপস্থাপন করা। দ্বিতীয়ত, তিনি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন জানাতে পারেন। তৃতীয়ত, তদন্তকারী পুলিশ যদি উদ্দেশ্য প্রণোদিত আচরণ করে তবে তার বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ চাইতে পারেন। তবে এই সবকটি সম্ভাবনাই নির্ভর করছে আগামী দিনে হাইকোর্টের বিচারপতি কি পর্যবেক্ষণ দেন তার ওপরে। রাজ্য সরকারের আইনজীবী বা পুলিশ আদালতের সামনে এই 4টি এফআইআর এর সমর্থনে কি কি জোরালো যুক্তি বা তথ্য তুলে ধরেন সেটাও দেখার বিষয়। সুতরাং আজকের সামগ্রিক পরিস্থিতির সারসংক্ষেপ অত্যন্ত পরিষ্কার। কলকাতা হাইকোর্টে দ্রুত ও জরুরি শুনানির যে আশা নিয়ে সুমিত রায় আবেদন করেছিলেন তাতে আপাতত কোনো তাৎক্ষণিক সাফল্য মেলেনি। মামলার নথি এখন নিয়মিত বেঞ্চে সাধারণ সময়সূচি অনুযায়ী শুনানির জন্য উঠবে। তার অর্থ এই নয় যে তার আবেদন খারিজ হয়ে গেছে, আবার এর অর্থ এটাও নয় যে তিনি পুলিশি তদন্তের ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়ে গেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশনা মেনে ভবানী ভবনে হাজিরা দিয়ে সিআইডির সামনে জবাবদিহি শুরু করায় তদন্ত প্রক্রিয়ার মোড় এখন পুরোপুরি ভবানী ভবন ও আদালতের পরবর্তী আদেশের ওপর এসে ঠেকেছে। আইনি এই টানাপোড়েন আগামী দিনে কোন কোন দিকে মোড় নেয়? সুমিত রায় হাইকোর্ট থেকে কোনো স্বস্তি পান নাকি তাকে রাজ্য পুলিশের মুখোমুখি হয়ে নিয়মিত প্রশ্নের উত্তর দিতে হয়? সেদিকেই এখন নজর থাকবে পুরো রাজ্যবাসীর। সংবাদ মাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব আইনি প্রক্রিয়াকে কোনো রং না মাখিয়ে একদম নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরা। আমরা আগামী দিনেও আদালতের প্রতিটি শুনানি এবং সরকারি নথির ওপর ভিত্তি করে এই সংবাদের মাধ্যমে আপডেট দেব আপনাদের কাছে। আপনার কি মনে হয় এই আইনি লড়াই কি শুধুই আইনি প্রক্রিয়ার অংশ, নাকি এর পেছনে কাজ করছে গভীর কোনো রাজনৈতিক অঙ্ক? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি, কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,